এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগঠনের সভাপতিও মঞ্চে আসীন আছেন আজকের এই বক্তৃতামালার দুজন বিশিষ্ট বক্তা, বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার রক্ষার আন্দোলনের এই রাজ্যের অন্যতম বিশিষ্ট ব্যক্তি শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়। অপর বক্তা যিনি একটু আগেই তার বক্তব্য রেখে গেছেন, ডক্টর বুধরায় দেববর্মা মহোদয়, এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের ছাত্র এবং যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সুধী শ্রোতৃমণ্ডলী এবং যারা সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে সরাসরি আমাদের বক্তব্য শুনছেন বা পরবর্তী সময়তে শুনবেন, আমি সমস্ত শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আয়োজকদের এটা খুবই বিশেষ সময়ে এই কর্মসূচি আয়োজন করার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যে দশরথদেব স্মারক বক্তৃতা, এটা দশরথদেবের স্মরণ সভা না, কিন্তু তিনি যেহেতু এই অঞ্চলের, শুধু এই রাজ্যের না, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা সামগ্রিক আন্দোলনের তিনি একজন পুরোদা ব্যক্তিত্ব ছিলেন। তাকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট টপিকের উপরে আজকে আলোচনা। এখানে লেখা হয়েছে কন্ট্রিবিউশন অফ জনশিক্ষা আন্দোলন ইন শেপিং দ্য ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আইডেন্টিটি অফ ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের ট্রাইবাল অংশের মানুষ, তাদের ভাষা, সংস্কৃতি ও অর্থনীতির বিকাশে জনশিক্ষা আন্দোলনের অবদান। যদিও আমাকে আবার বলা হয়েছে যে সামগ্রিক এই রাজ্যের বিকাশে রাজ্যে বামপন্থী আন্দোলন সম্পর্কে বলার জন্য, আমি উদ্যোক্তাদের বলছি যে আমি ওইদিকে না গিয়ে যে টপিক্সের উপরে আমি আমার আলোচনাটা রাখতে চাই। কেননা যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, শুধু এই রাজ্যে, এই অঞ্চলে বা আমাদের জাতীয় ক্ষেত্রে, এই সময়েতে কতগুলো ডেভেলপমেন্ট, এটা কোনো অঞ্চলকে কেন্দ্র করে, কোনো একটা জনগোষ্ঠী কেন্দ্র করে হলেও, যে এই সময়েতে আমাদের দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং শুধু তা না, যে সামগ্রিকভাবে যে আমাদের দেশের ঐক্য, এই দেশের সংবিধান, এগুলো সম্পর্কে অনেকগুলো প্রশ্ন সেখানে তুলে দিচ্ছে। কাজে এই প্রসঙ্গে জনশিক্ষা আন্দোলনের তার যে ভূমিকা এবং ত্রিপুরাজ্যের মধ্যে শ্রদ্ধেয় দশরথদেবের নেতৃত্বে যে ঐতিহ্য বা যে শিক্ষা আমরা অর্জন করেছি, তা থেকেই এই বিষয়গুলো আমি একটু বলতে চাই। এবং কোন সময়েতে যে আমাদের স্বাধীনতার ৭৭-৭৮ বছরেও
কোনো পক্ষ থেকে কোনো মহল থেকে এই আজকে কালকেও এই স্লোগান উঠছে যে ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের ত্রিপুরাসাদের যদি তার অস্তিত্ব রক্ষা করতে হয় একমাত্র ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী করলেই সম্ভব। আবার কিছুদিন আগে বলা হয়েছিল এই অংশের মানুষের অস্তিত্ব রক্ষা করতে হলে পরে ত্রিপুরাসা রাজ্য তথা ত্রিপুরাল্যান্ড গঠন করা দরকার। তার আরো কিছুদিন আগে বলা হয়েছিল যে ত্রিপুরাল্যান্ড না, ত্রিপুরা রাজ্য না, ত্রিপুরা রাজ্যটাকে পৃথক করা দরকার। এটা আমরা প্রতিদিন আমরা লক্ষ্য করছি। আবার আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, এই অঞ্চলের সবচেয়ে বড় রাজ্য, আয়তনের দিক থেকেও হয়তো অরুণাচল থেকে আয়তনে ছোট হবে, কিন্তু পপুলেশনে সবচেয়ে বড়। আসামে এখন একটা উত্তাল আন্দোলন চলছে, একটা না, আসামে জটিল ধরনের এই সামাজিক রাজনৈতিক ঘটনাবলী ঘটছে। একটা হলো সেখানকার বর্তমান শাসক দল, তারা বলছে যে আসামের তার যাবতীয় সমস্যা হলো সেখানকার একটা নির্দিষ্ট ধর্মীয় অংশের মানুষ, যদিও তারা সংখ্যালঘু, কিন্তু তারাই মাথা ব্যথা। তাদের ডিটেক্ট করতে হবে, তাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট করতে হবে, তাদেরকে ডেপোর্ট করতে হবে। আর সেই শাসক দলের অঙ্গুলি হেলনে তাদের নানা কারসাজিতে আমাদের দেশের অন্যতম সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশনও এই SIR-এর নামে শাসক দলের সে লক্ষ্য পূরণে সে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেটা নিয়ে সারা দেশ উত্তাল এবং তার ছায়া আমাদের রাজ্যেও পড়ছে। সেই সময়ে দেখা যায় আরেকটা আন্দোলন, আসামের 6টা জনগোষ্ঠী, যাদেরকে বলা হয় চা জনগোষ্ঠী বা টি ট্রাইব, সান্থাল, মুন্ডা, ওরাও, তার সাথে হলো কোচ রাজবংশী, আরও কয়েকটা জনগোষ্ঠী, মটক, মরান, অহম। আমি গতকালের মতো আসাম থেকে এসেছি আমাদের একটা সাংগঠনিক কাজ থেকে, আমি খবর নিচ্ছিলাম, এগুলি সবটা আমারও জানা ছিল না যে 6টা জনগোষ্ঠী এখন তারা আন্দোলন করছে, তাদেরকে ট্রাইবাল স্ট্যাটাস দিতে হবে, শিডিউল ট্রাইব তালিকাতে এদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। এই 6টা জনগোষ্ঠী তারা যদি আবার বিভিন্ন রাজনৈতিক দল, বর্তমান শাসক দল সেখানকার বিজেপি, তারাও, এবং তার আগে যারা ক্ষমতায় ছিলেন কংগ্রেস দল, তারাও তাদেরকে বারবারই প্রতিশ্রুতি দিয়েছে, এবার যদি আমরা নির্বাচনে জিতে আসতে পারি তোমাদেরকে 6 মাসের ভিতরে, 1 বছরের ভিতরে এই ST তালিকাভুক্ত করা হবে। এটা কংগ্রেসও প্রতিশ্রুতি দিয়েছিল বারবার, এখনকার বিজেপিও দিয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আর কেউ এই পাতা উল্টিয়ে দেখে না।
তো তারা আসামে যেহেতু আগামী 2026-এ ভোট আসন্ন, এখন বিশাল বিশাল আন্দোলন করছে। একসাথে 50-60 হাজার মানুষ একসাথে মশাল মিছিল। আমি হিসাব নিলাম তাদের কাছ থেকে, যারা এই 6টা জনগোষ্ঠী যাদেরকে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালিত হচ্ছে না, যারা এখন রাস্তায় নামছে, তাদের টোটাল পপুলেশন কত? তাদের টোটাল পপুলেশন প্রায় 1,75,00,000। আর আসামে যারা এখন এই শিডিউল ট্রাইব হিসাবে স্বীকৃত আছেন, বড়ো, ডিমাসা, আরও কার্বি ইত্যাদি মিলিয়ে তারা 40 লাখ। অর্থাৎ এই 40 লাখের সাথে আরও 1,75,00,000 যুক্ত হলে কত হবে? 2,15,00,000। মানে আসামের মোট জনসংখ্যার 3 ভাগের 2 ভাগ। কেন এই 2.25 কোটি এই জনগোষ্ঠীর মানুষ, কেন তারা এই ট্রাইবাল স্ট্যাটাস চায়? কেন আগামী নির্বাচনের আগে ডু অর ডাই এদের আন্দোলন? একটাই কারণ, যে বর্তমান আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেখানে জনজীবনের প্রতিটি ক্ষেত্রেতে এই অর্থনৈতিক অসম বিকাশের কারণে যে সামাজিক অর্থনৈতিক যে নিরাপত্তা, এটা বিঘ্নিত। যুবকদের হাতে কাজ নেই, আর এই দেশের অন্য অঞ্চলের সাথে ত্রিপুরা রাজ্য বা আসাম, সেখানকার সে অংশে জনগণের তাদের যে চিরাচরিত জীবিকা এই জমির উপরে। আর দেশের বর্তমান সরকার গত 11 বছর ধরে বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত গড়ার জন্য যারা আজকে এই নানা স্লোগান তুলছেন, নানা স্বপ্ন দেখাচ্ছেন, এই সরকার এদের যে তথাকথিত হিন্দু রাষ্ট্র নির্মাণের আড়ালে এদের এক দফা কর্মসূচি, যে এদেশের সমস্ত সম্পদ, এটা খনি হোক বা জমি, নদী হোক বা জলা, এগুলি সবটাই অকাতরে কর্পোরেটে তুলে দাও। আসামেও এই সময়েতে হাজার হাজার হেক্টর জমি আদানি আম্বানিদের কাছে জলের দরে তুলে দেওয়া হচ্ছে, এবং সেটা শুধুমাত্র যারা নন ট্রাইবাল এলাকাতে না, যেখানে জমির উপরে সেরকম সাংবিধানিক কোনো ধরনের রক্ষা কবচ নেই। এমনকি 5th শিডিউল, 6th শিডিউল, কার্বি আংলং, বড়ো টেরিটোরিয়াল কাউন্সিল, 6th শিডিউল, এই 6th শিডিউল এলাকাতে রাজ্য বা কেন্দ্র এরকম সিদ্ধান্ত নিতে পারে না, সেখানেও হচ্ছে। কাজেই এই যে শিডিউল ট্রাইব হওয়ার যে তাড়না, তার ভেতরে এটা হলেই যে সব সমাধান হয়ে যাবে না, তাহলে তো ত্রিপুরাতে এই সমস্যাগুলি হতো না। অ্যাটলিস্ট এদের ধারণা হলো এই 2.25 কোটি মানুষ যদি এসটি অন্তর্ভুক্ত হয়, তাহলে এটা 6th শিডিউলের মধ্যে পড়বে। 6th শিডিউল হলে পরে জমির গ্যারান্টি, রক্ষা কবচ তৈরি হবে। কাজে এই থেকেই আন্দোলনগুলো হচ্ছে। কিন্তু ত্রিপুরা অভিজ্ঞতায় যদি আমরা দেখি, আমি আরেকটা তথ্য দিতে চাই, যে
যারা আজকে বলছেন ট্রাইবেলদের অস্তিত্ব রক্ষা করতে হলে পরে ট্রাইবেল চিফ মিনিস্টার হলেই একমাত্র সম্ভব, ট্রাইবেল স্টেট হলেই একমাত্র সম্ভব, তো এটা তো ছিল যে আধুনিক যারা সমাজতত্ত্ববিদ বা ইতিহাসবিদরা যে খ্রিস্টপূর্ব ৮০০০ সাল আগে থেকে বর্তমান সময় অবধি এটাকে ৮টা ফেজে এই সময়টাকে ভাগ করে, প্রি হিস্টোরিক অর্থাৎ রিটেন এই রেকর্ড বা এরকম নেই এই যুগ, খ্রিস্টপূর্ব ৮০০০ খ্রিস্টাব্দ থেকে এই সাল থেকে ৩০০০ সাল অবধি, তারপরে এনসিয়েন্ট সিভিলাইজেশন আমাদের সেই প্রস্তর যুগ ইত্যাদি, এটা সেই ৩০০০ খ্রিস্টপূর্ব ৩০০০ সাল থেকে এই যীশুখ্রিস্ট মারা যাওয়ার ৫০০ বছর অবধি, তারপরে ক্লাসিক্যাল ফেজ যে সময়েতে ইউরোপ ইত্যাদিতে একটু জাগরণ হলো, এটা এই বিফোর খ্রাইস্ট ৫০০ থেকে এই আফটার খ্রাইস্ট ৫০০ অবধি, তারপরে মেডিয়েভেল বা ফিউডাল সামন্ত যুগ খ্রিস্টাব্দ ৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ অবধি, এরপরে আর্লি মডার্ন ফেজ, ইন্ডাস্ট্রিয়াল ফেজ, মডার্ন টেকনোলজিক্যাল ফেজ অর্থাৎ এই শিল্প ইত্যাদির যে জাগরণ শুরু হলো, এবং যে চলতি সময়টাকে বলা হয় পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ফেজ, যেটাকে আরেক দিক থেকে বলা হয় যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইমার্জিং এরা। তো সেদিক থেকে সে হিসাবকে ধরলে পড়ে ত্রিপুরার যে যারা এখন ত্রিপুরাসা মুখ্যমন্ত্রী, ত্রিপুরাসা স্টেট যারা বলছেন, আবার এরা সে অতীতেরও গুণগান গাইছেন। হ্যাঁ, এতে কিছু ইতিহাসও আছে, একেবারে সবটাই কাল্পনিক না, যে ১৪০০ বছর ত্রিপুরাসা রাজা শাসন করে গেছে, এবং তার নিদর্শনও আছে এখান থেকে খুব দূরে না, উজ্জয়ন্ত প্রাসাদ। এটা আজগবি সিনেমার কোনো গল্প না, কিন্তু কোন সময় থেকে এই মেডিয়েভেল অর্থাৎ সামন্ত যুগ শুরু হওয়ার পর প্রায় ১৫০০ বছর, ১৪০০ বছর এই সময় তারা পেয়েছে। তো ১৪০০ বছর তো এককভাবে এখানে সে ত্রিপুরাসা রাজারাই ছিল, এবং এটা বলতেই হয় এরা এত ভাগ্যবান ছিলেন, তাদের কপাল এত ভালো ছিল যে এই ১৪০০ বছরে জমাতিয়া বিদ্রোহ, রতনমণি সাধুর বিদ্রোহ, এরকম কিছু কিছু বিদ্রোহ হয়নি তা না, কিন্তু বিদ্রোহ হলেও এটা তাদের কিছু কিছু অধিকারের জন্য সেই বিদ্রোহ হয়েছে, আন্দোলন হয়েছে। কিন্তু কেউ রাজা পাল্টাতে হবে, রাজা গদি ছাড়তে হবে, নতুন রাজা করতে হবে, এরকম কোনো বিদ্রোহের কথা শোনা যায় না। রাজমালাতেও লেখা নেই, বা লিখিত না থাকলেও কথ্যভাবেও অন্তত আমি জানি না। তো সেদিক থেকে বলবো ত্রিপুরা রাজ্যের রাজবংশ অত্যন্ত সৌভাগ্যবান। অথচ এরকম একটা শান্তিপূর্ণ, সেরকম খুব ছড়িয়ে ছিটিয়ে নয়, এইভাবে নিরবচ্ছিন্নভাবে শাসন করার সুযোগ পেয়েও এত অনুগত প্রজা তাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিকাশ সেই ক্ষেত্রেতে
শুধু উদাসীন না, চরম চরম উদাসীনতা, যারই ফলশ্রুতি পরবর্তী সময়েতে এই আধুনিক বুর্জোয়া শাসনে সেখানে আমাদের দেশে যখন নতুন ধরনের এই শাসন ব্যবস্থা তৈরি হলো, বর্তমান সময় যা চলছে, এই জায়গায় এই অংশের মানুষ নিষ্পেষিত হয়েছে এবং সেটা এই নিষ্পেষণ, এই আক্রমণ, এই অনীহা, এটা আরো বেশি তার সুদূর প্রসার পড়ত যদি 1945-এর সেই জনশিক্ষা আন্দোলন না হতো, 1948-এ গণমুক্তি পরিষদ তৈরি না হতো, তার হাত ধরে বাম গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত না হতো, বামপন্থী ফ্রন্ট সরকার না আসতো। তার একটা দিক শ্রদ্ধেয় ডক্টর বুদ্ধরায় দেববর্মা মহোদয় কিভাবে দশরথ দেবের নেতৃত্বে যে ককবরক ভাষা, অনাদৃত, অবহেলিত, এই রাজবাড়িতে তার স্থান নেই, এই ঋষা রিগনাই এগুলো নিয়ে মাঝে মধ্যে নাটক টাটক হয়, কিন্তু এই ঋষা রিগনাইয়ের কোনো স্থানই ছিল না এই রাজবাড়িতে। যে গড়িয়া, মামিতা, হজাগরি নিয়ে কে কত বেশি এর মানে মানে কি বলে রক্ষক, কে কত বেশি তার মালিকানা, তার শেয়ার, এগুলো নিয়ে অনেক কিছু করে, কিন্তু এগুলা কেউ জানতোই না, এগুলো নিয়ে কোনো ভাবনাই ছিল না। রাজমালাতে এ সম্পর্কে একটা শব্দও নাই, একটা লাইনও নাই, একটা উচ্চারণও নাই। এই জায়গাতেই গণমুক্তি পরিষদ, এই জনশিক্ষা আন্দোলন, তার অবদান। মুক্তি পরিষদের ইতিকথা বুদ্ধরায়বাবু উল্লেখ করেছেন। কমরেড দশরথ দেব তার জীবনের শেষ দিকে লিখেছেন, আরেকটু আগে লিখলে বোধ হয় এটা আরো সমৃদ্ধ হতো, আমার যা মনে হয় এটা পরে। খুব বেশি বড় বই না, কিন্তু খুবই সমৃদ্ধ। তিনি সেখানে লিখেছেন যে দুর্গা চৌধুরী পাড়াতে 1945-এ 1355 বঙ্গাব্দের 11ই পৌষ এই 11 জনকে নিয়ে এই সমিতি গঠন করার পর সেখানে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, তার লেখার কোনো জায়গাতে জানা, হ্যাঁ, রাজার নীতির বিরুদ্ধে, রাজার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কথা তো থাকতেই হবে, কিন্তু রাজতন্ত্রকে হটাও, এই শব্দের কোনো জায়গাতে প্রয়োগ দেখিনি। মহারাজা বীর বিক্রম তিনি জীবিত ছিলেন যখন এই জনশিক্ষা সমিতি যখন গড়ে ওঠে, সে সময়তে তিনি বোধহয় বিদেশ ভ্রমণ করছিলেন ইউরোপে। জনগণের টাকায়, স্বাভাবিক জনগণের টাকাই তো যাবে। তিনি ফিরে এসে জানলেন এখানে জনশিক্ষা আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে ইউরোপ থেকে ফিরে এসে হয়তোবা কিছু দেখেছেন যে না, যদি কোনো দেশের তার প্রজারা যদি শিক্ষিত না হয়, রাজবাড়ি যতই সুন্দর হোক, রাজ পরিবারের ছেলেমেয়েরা যতই দেখতে শুনতে নাদুস নুদুস হোক, প্রজার তার
সামগ্রিক দিক থেকে যে প্রজার যদি বিকাশ না ঘটে, এটা সেই জাতির বা সেই দেশ বা রাজ্যের বিকাশ এটা কথা কথা থেকে যাবে। হয়তো সেই উপলব্ধি থেকেই তিনি একটা পদক্ষেপ নিলেন যে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ব্রিটিশ সেনার একজন অফিসার ব্রাউন সাহেব ওই সময়তে বোধহয় তিনি এই ত্রিপুরাজ্য ইত্যাদিতে যে কোনো কারণে এসছিলেন, যখন ব্রিটিশ সামরিক বাহিনীর ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। হয়তো তিনি আগ্রহ দেখিয়েছিলেন, রাজা তাকে শিক্ষামন্ত্রী করে গেছেন। ওই সময়তে জনশিক্ষা আন্দোলন গড়ে উঠেছে। দশরথ দেব, হেমন্ত দেব বর্মদের সাথে যোগাযোগ হয়েছে ব্রাউন সাহেবের। আরে এটা তো এক্সিলেন্ট ব্যাপার। মন্ত্রী রাজার তখন ছিলেন না, রাজার অনুমতি না নিয়েই বা রাজার তখন নাই, ছিলেন না দেশে, এই জনশিক্ষা সমিতির গড়ে তোলা অনেকগুলো স্কুল, প্রায় 300 স্কুলকে তিনি স্বীকৃতি দিলেন, অর্থাৎ সরকারিভাবে। কিন্তু রাজা এসে শুনে তো পছন্দ করলেন না, ব্রাউন সাহেবকে বিদায় হতে হল। এবং রাজা এটাকে দেখলেন অন্য দিক থেকে, যে না, এই জনশিক্ষা আন্দোলন তো আমার বিরুদ্ধে বিদ্রোহ, আমাকে হটানোর জন্য। তিনি হসম ভোজন, দুর্গাপূজার পরে দশমীর দিনে রাজারা প্রতি বছর এটা করে থাকে। এই হসম ভোজনে সমস্ত সমাজপতি এদের ডাকা হয়, রাজাদের প্রতি আনুগত্য আছে, সবাই আসলেন। কিন্তু এখানে তার এজেন্ডা হয়ে গেল যে না, ত্রিপুর সংঘ করতে হবে। অর্থাৎ ত্রিপুর সংঘ কেন, হঠাৎ করে এরকম একটা সংঘ করতে হবে, গণমুক্তি পরিষদকে আটকাতে হবে। জনশিক্ষা আন্দোলনের যারা নেতারা, তারাও কেউ কেউ আমন্ত্রিত হয়েছেন, তারা এটাকে নেগেটিভভাবে নেননি। ঠিক আছে, চলো রাজারে বুঝ, সবাই চলো, এটাকে ব্যবহার করো। সেখানে প্রচার করো। এমনকি যে জনশিক্ষা আন্দোলনের নেতৃত্ব কাউকে কাউকে যাতে ত্রিপুর সংঘের ভেতরে ঢোকানো যায়, অর্থাৎ সেখানে বুঝিয়ে সুঝিয়ে কিভাবে এই সংঘটাকে ইতিবাচক পথে চালানো যায়। কিন্তু মহারাজা বীর বিক্রমটা হতে দেননি। বাছাই করে করে জনশিক্ষার সাথে যারা যুক্ত, অর্থাৎ শিক্ষা কুসংস্কারের বিরুদ্ধে যারা কথা বলেন, এদেরকে বের করে দাও। এমনকি সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মাদেরকে ধরে নিয়ে জেলে ঢুকেছিলেন, পিটিয়েছেনও। যাই হোক, সেই ত্রিপুর সংঘ মহারাজা মারা যাওয়ার পর হঠাৎ করে ত্রিপুর সংঘেরও মৃত্যু হয়ে গেছে। জনশিক্ষা সমিতি তার কাজ করেছে। 48 সালে এই গণমুক্তি পরিষদ গড়ে উঠেছে। মহারাজা মারা যাওয়ার পর 1949 ইংরাজির অক্টোবরের 15 তারিখ আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের সাথে যোগদান হওয়ার আগেই এটা মোটামুটি ঠিক হয়ে যায়, ভারতের লোকে যোগদান করবে। দিল্লি থেকে পাঠানো হয় দেওয়ান করে নানজাপ্পা সাহেব। নানজাপ্পা হলেন তেলেঙ্গানা বিদ্রোহে দমনকারী পুলিশ অফিসারদের মধ্যে অন্যতম। তিনি এখানে বললেন যে না, এটা তো এই গণমুক্তি পরিষদের আন্দোলন, এটাকে দমন করা তো জলবাদ। আমি তেলেঙ্গানাতে এত সব করে এসছি, তো এখানে এসে এই গণমুক্তি পরিষদ প্রভাবিত এলাকাগুলোতে
মারাত্মকভাবে সেদিন তার বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া, উচ্ছেদ করা, অমানসিক যা নির্যাতন করা যায়। এই খোয়াই বা সদর এসব জায়গাতে কোনো ট্রাইবেল আর বাজারে উঠতে পারছিল না। সেরকম সময়েতে এই গণমুক্তি পরিষদ যে না, যে আমরা কেউ আর বাজার উঠতে পারবো না, যেহেতু উঠবো না, অফিস কাছারিতে গেলেই পুলিশ ধরছে, অমানসিকভাবে মারপিট করছে। এটা প্যারালাল সামাজিক ব্যবস্থা। কিন্তু সেই সামাজিক ব্যবস্থাতে এই টিএনবির সময়েতে, এটিপিএলের সময়েতে, টাইগারের সময়েতে, এনলেফটির সময়েতে এরকম তারা এনলেফটি সরকার, টিএনবি সরকার করে গড়পড়তা, টাকা তোলা, বিচারের নামে খুন করা ইত্যাদি সংগঠন সে ভূমিকা নিয়েছে। কাজে সেই সংগঠনের নেতৃত্বে পরবর্তী সময়েতে গণমুক্তি পরিষদ গড়ে ওঠা, বামপন্থী আন্দোলন গড়ে ওঠা, তাদের নেতৃত্বের বামপন্থী ফ্রন্ট সরকারের ভূমিকা নেওয়া, স্বাভাবিক সেই সরকার আমাদের দেশের বর্তমান সংবিধানের চৌহদ্দির মধ্যে সেখানে সেরকমভাবে সব কিছু সেট না থাকলেও কিভাবে তার ম্যাক্সিমাম জনহিতে এটাকে ব্যবহার করার মধ্য দিয়ে একেবারে পিছিয়ে পড়া, একেবারে অবহেলিত তাদের দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা সব দিক থেকে এই বিকাশ ঘটানো যায়, সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি। এখন তারা বলছেন, কেউ কেউ এসে, গণমুক্তি পরিষদ কিছুই করেনি, বামপন্থী কিছুই করেনি, যা কিছু হয়েছে 18-র পর কি হয়েছে? হ্যাঁ, 18-র পরেও টাকা পয়সা এখানে কিছু আসেনি তা না, কিছু স্যাংশন আসেনি কিছু না। একদলীয় সরকার থাকলে পরে কিছু কিছু ক্ষেত্রেতে স্যাংশন তো বেশি আনা যায়, আনা হয়নি তা না, কিন্তু কি হয়েছে? এখনকার বিকাশ কি? এটা অসম বিকাশ। এক শ্রেণীর মুষ্টিমেয় লোক এরা যাতে রাতারাতি পয়সাওয়ালা হতে পারে, এই ধরনের স্কিম, এবং তা থেকে মনের অজান্তেই, আমি কনসাসলি বলবো না, আনকনসাসলি কোনো কোনো মন্ত্রী বলে ফেলছেন, না আমি তো পাই, তো আমরা নিই তো। অর্থাৎ এদের কাছে মনে হচ্ছে এটাই বোধহয় আইন, এটা বোধহয় অধিকার। একেবারে উপরতলা থেকে নিচুতলা অবধি এগুলো হচ্ছে। এগুলো কি থেকে? সবটাই কনসাসলি বলছি না, আমি আনকনসাসলিও বলে ফেলছি সত্য কথাগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে আজকের আলোচনার যে সূত্রপাত করেছে টিওয়াইএফ, আমি ধন্যবাদ জানাচ্ছি কমরেড দশরথ দেব তার নামাঙ্কিত এই স্মারক বক্তৃতায়। আমরা কিভাবে যে অতীতের সে অন্ধকার দিকগুলো, অন্ধকার ভেদ করে জনশিক্ষা আন্দোলন, গণমুক্তি পরিষদের আন্দোলন, বামপন্থী আন্দোলন, এত কিছু যে প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়েও, বিরোধিতার মধ্যে দাঁড়িয়েও এই ত্রিপুরাজ্যকে দশরথ দেবরা যে মাত্রায় নিয়ে এসেছিল, সাময়িকের জন্য আজকে আমরা আক্রান্ত, সাময়িকের জন্য এটা থেমে গেছে। এটা সে আন্দোলনের উত্তরসূরি। এটা শুধু যারা আজকে এই ঘটনাগুলি করছে, এটা তাদের ক্রমাগত লাগাতার এদের চেষ্টার ফলেই এটা তারা সম্ভবপর করতে পেরেছে, এটা মনে করা কারণ নাই। তার সাথে এটাও বুঝতে হবে, এই আন্দোলনের যারা উত্তরসূরি, এই আন্দোলনের যারা
পতাকা বাহক যারা আছি আমরা, এটা আমাদের সাময়িক দুর্বলতা, কিন্তু এতে মন খারাপ করার, এতে একেবারে এখান থেকে উঠে দাঁড়াতে পারবো না আমরা, এরকম মনে করার কোনো কারণ নেই। যে ভুল বা এরকম কোনো দুর্ঘটনা সাময়িক হতে পারে সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, কিন্তু আমরা যদি লাগাতার যে অসম্ভবকে সম্ভব করার জন্য সেই জনশিক্ষা আন্দোলন, পরবর্তী সময়তে গণমুক্তি পরিষদ, বামপন্থী নেতৃত্বরা এই রাজ্যের মধ্যে যে উদাহরণ তৈরি করে গেছেন, সেই মানসিকতা, সেই মনোবল, সে আত্মবিশ্বাস নিয়ে যদি এগোনো যায়, অবশ্যই বর্তমান যে অন্ধকার, বর্তমান যে নেতিবাচক যে স্রোত, এ থেকে বেরিয়ে আসা যায়। এবং সেই জায়গায় সবচেয়ে প্রধান শর্ত গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র না থাকলে, শুধু ব্যক্তি কেউ ভালো থাকলেও সেখানে কোনো অংশের মানুষ সুরক্ষিত হয় না। আজকে ত্রিপুরা তার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। এবং গণতন্ত্র না থাকলে যে মানুষ, মানে যে কোনো অংশে হোক, কিভাবে এই মানে প্রতারিত হন। আরেকটা এক্সাম্পল এই সময়তেই আপনারা দেখেছেন, লাদাখ, কাশ্মীরের বর্তমান যারা রাজনীতি করছেন আরএসএস, বিজেপি, তাদের লক্ষ্য চরিতার্থ করতে গিয়ে 370 ধারা বাতিল হয়েছে। কাশ্মীরকে 2 টুকরা করা হয়েছে, তার 1 টুকরা লাদাখ। লাদাখের মানুষকে খুশি করানো হয়েছে। তোমাদের আপাতত কেন্দ্রীয় শাসিত রাজ্য, কিন্তু তোমাদেরকে শুধু কেন্দ্রীয় শাসিত রাজ্য না, গোটা লাদাখকে 6 শিডিউল করা হবে। অর্থাৎ 6 শিডিউল মানে হলো ওই আবার জমির গ্যারান্টি। লাদাখি ছাড়া অন্যরা এসে এখানে তোমার জমি দখল করতে পারবে না। এবং শুধু তা না, তোমাদেরকে পূর্ণ রাজ্য দেওয়া হবে। এবং সেখানে সমস্ত অংশে সমর্থন পেয়েছিল। 2014 সালের লোকসভা নির্বাচনে লাদাখের একটা অল্প বয়সী যুবক এমপি হয়ে এসেছিল, পার্লামেন্টে একটা বক্তৃতায় খুব ভাইরাল হয়েছিল, নামটা ভুলে গেছি আমি এই যুবকটা। অর্থাৎ বিজেপি ছাড়া আমরা যারা সংখ্যালঘু, আমরা যারা মার্জিনালাইজড, আমাদের কেউ কথা কেউ ভাবে না। এই ত্রিপুরাজ্যেও এখানে যারা এরকম এই মানে পরিচিতি সত্য রাজনীতি করে, তাদের কাছে উদাহরণ হলো লাদাখের সে এমপি। সে এমপি পরে নির্বাচনে হেরে গেল। কেন হারল? কারণ যে স্বপ্ন দেখিয়ে স্বপ্নের এরোপ্লেনে চড়িয়েছে তাকে, কারা স্বপ্ন দেখিয়েছে? আরএসএস, বিজেপি। এদের যে রাজনীতি, হিন্দু হিন্দি হিন্দুস্থান, এই রাজনীতিতে যারা এই মনস্থিতি বিশ্বাসী, তারা কি করে লাদাখের লোকদেরকে সে অধিকার দেবে? দেয়নি। আরেকজন আন্তর্জাতিক পরিবেশবিদ সুনাম ওয়াংচুক, তার সম্পর্কে ভিন্ন ভিন্ন কথা আছে। তিনি এনজিও করেন, কিন্তু আবার কিছু ভালো ভালো কাজও করেন। আমি খারাপ দিক বলবো না, ভালো দিকটা আমি বলবো। একটা মানুষের ভালো গুণ, খারাপ গুণ থাকে। আমি খারাপ গুণটাকে উল্লেখ করব কেন? ভালো গুণটাকে উল্লেখ করব। সে ভালো গুণটা কি? যে সুনাম ওয়াংচুক, যে এই লাদাখ একটা ফ্রেজাইল ইকোলজিক্যাল এরিয়া, হিমালয়ের উপরে বছরের বেশিরভাগ সময় এই বরফ আবৃত থাকে। এই বরফ যদি গলে যায় একটা সময়তে, গঙ্গা শুকিয়ে যাবে, মরুভূমি হবে। সে কিভাবে বিকল্প এই যে কি বলে মানুষের জীবন ধারণ করার জন্য পদ্ধতির জন্য ভালো নাম করেছেন। একটা ইউনিভার্সিটি খুলেছেন। সেই ইউনিভার্সিটিতে, পৃথিবীর সব ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি? ভালো স্টুডেন্ট, মেরিটোরিয়াস। আর তার ক্রাইটেরিয়া হলো সবচেয়ে কম নাম্বার পেয়ে যে ফেল করেছে সে 1 নম্বর স্থান পাবে। পাস করা না, ফেল করা তার এখানে চান্স পাবে।
আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, সেও এবার খাপলারি আমাদেরকে 6 শিডিউল দেবে, আমাদেরকে পূর্ণ, আর এখন তাকে এনআইএ, সে দেশাদ্রোহী আইনে তাকে গ্রেপ্তার করে ওই যোধপুর জেলে ঢুকিয়ে দিয়েছে।